hello class 12 এর students কোথায় সবাই কোথায় class 12 এর nutrition student কোথায় good evening কোথায় তোরা hello good evening hello কোথায় সবাই good evening কই দেখি একটু সবাইকে একটু দেখি কোথায় সবাই তো আজকে আমাদের ব্যাচের ফার্স্ট ক্লাস পরিশ্রম আর্টস বাংলা নিউট্রিশনের ফার্স্ট ক্লাস যেটা আমাদের ইউটিউব এবং প্লাস ব্যাচে দুটোতেই আমরা এখানে যাচ্ছে ক্লাসটা আজকের ক্লাসটা তো হ্যাঁ চিনতে পারছি অবশ্যই শুভ নববর্ষ অবশ্যই আমিও ভীষণ এক্সাইটেড প্রথম ক্লাসের জন্য নট অনলি প্রথম ক্লাস পুরো ইয়ারটার জন্যই আমি খুব এক্সাইটেড তোদেরকে পেয়ে আমি ভালো আছি তোরা ভালো আছিস তো আজকে শুরু করা যাক আজকের ক্লাসটা নিয়ে ফার্স্ট অফ অল আজকে আমরা যেটা পড়বো আমাদের ক্লাস 12 এর যেটা ফার্স্ট চ্যাপ্টার রয়েছে সেমিস্টার 3 তে কি চ্যাপ্টার রয়েছে এনজাইম ঠিক আছে উৎসেচক তো এই উৎসেচক নিয়ে আজকে আমরা ফার্স্ট ক্লাসটা শুরু করছি ঠিক আছে উৎসেচক নিয়ে বেশ কয়েকদিন ধরে ক্লাস চলবে 3-4টে ক্লাস যাবে তো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস যে উৎসেচক কি উৎসেচকের বৈশিষ্ট্য কি উৎসেচক সংক্রান্ত কিছু মতবাদ সেইগুলোই আজকে আমরা কিন্তু ফার্স্ট ক্লাসের জন্য পড়ব তো উৎসেচক আমাদের কি কাজে লাগে মানে উৎসেচকটা কি উৎসেচক হলো এমন একটা জৈব অনুঘটক ঠিক আছে প্রোটিন ধর্মী জৈব অনুঘটক যেটা কি করে যেটা আমাদের শরীরে নির্দিষ্ট কিছু জিনিসের ওপর বিক্রিয়া করে সেটা কি করে একটা নতুন পদার্থ উৎপাদন করছে প্রোডাক্ট যাকে বলে পরপর আমি আসবো প্রোডাক্ট যাকে বলে এবং বিক্রিয়ার শেষে যেটা হয় সেইটা হচ্ছে এর কোনো পরিবর্তন হয় না অপরিবর্তিতই থাকে ঠিক আছে সেটাই হচ্ছে গিয়ে উৎসেচক তো উৎসেচকটা কি করে উৎসেচক বিষয়টা হচ্ছে যে আমাদের শরীরে যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়াগুলো হয় সেইগুলোর হারকে ত্বরান্বিত করে এটা জৈব অনুঘটক ঠিক আছে অনুঘটক মানে কি অনুঘটক মানে হচ্ছে যে জিনিসটা কোনো একটা কাজকে ত্বরান্বিত করছে ঠিক আছে মানে কাজটাকে দ্রুত হতে সাহায্য করছে ঠিক আছে তাহলে আমরা ফার্স্টে চলে আসি ফার্স্টে আমরা এইটা জানি যে উৎসেচক সংক্রান্ত উৎসেচককে আবিষ্কার করেছিল বা উৎসেচক সংক্রান্ত কয়েকটা শর্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কয়েকটা নাম সেটা হচ্ছে ফার্স্টে আছে দেখ উইলহেম কুন কি করেছিল যে জীবদেহে এই যে সমস্ত অনুঘটন ধর্মী যে পদার্থগুলো সেইটার নাম দেন এনজাইম বা উৎসেচক ঠিক আছে অনুঘটন ধর্মী পদার্থের নাম দেন উৎসেচক তো এই জায়গাগুলো থেকে কিন্তু
তোমাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে, 1 নম্বরের শর্ট কোয়েশ্চেন। তো 3-4টে নাম, তোমাদের অনেকগুলো নাম আছে, বাট তোমাদের মেনলি 3-4টে নাম খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, সেগুলো আমি এখানটায় দিয়েছি। একটা নাম কি আছে? একটা আছে এডওয়ার্ড, ঠিক আছে, বাকনার। এডওয়ার্ড বাকনার। এডওয়ার্ড বাকনার কি করে? এডওয়ার্ড বাকনার করে প্রথম ইস্ট কোস্ট থেকে উৎসেচককে বার করে আনতে সক্ষম হন, ঠিক আছে। এডওয়ার্ড বাকনার ইস্ট কোস্ট থেকে উৎসেচককে বার করে আনে। ঠিক আছে, উৎসেচকটা কোথা থেকে, মানে ইস্ট কোস্ট থেকে ফার্স্ট উনি বার করতে পারেন, মানে উৎসেচক বস্তুটাকে, যে এটাকে আলাদা করে উৎসেচক বলে, তো সেইটাকে আলাদা করে বার করতে পারে, ঠিক আছে। নেক্সট কি করে? নেক্সট দেখ, 1898 সালে এমিল ফিশার কি করে? এনজাইমের একটা মতবাদ আছে, সেটা হচ্ছে লক অ্যান্ড কি বা তালাচাবি মতবাদ। তালাচাবি মতবাদটা এমিল ফিশার প্রথম এটা দেয়, মতবাদটা দেন, এবং মতবাদটাতে কি বলেন? যে এনজাইম হচ্ছে সুনির্দিষ্টতা আছে, মানে একটা এনজাইম একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপরই কাজ করে। সেই যে মতবাদটা, মানে একটা, পরে পরে আমি পুরোটা বোঝাচ্ছি, এইটুকু শোন এখন, যে একটা এনজাইমে যে সুনির্দিষ্টতা আছে, ঠিক আছে, কাজের যে সুনির্দিষ্টতা আছে, সেইটাকে এমিল ফিশার ফার্স্ট লক অ্যান্ড কি মেকানিজম বা লক অ্যান্ড মেকানিজম এর থেকেও যদি ভালো বলি, লক অ্যান্ড কি থিওরি কথা প্রথম উল্লেখ করে। আর একটা নাম আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জেমস সান্নার কি করে? সমস্ত এনজাইমে যে প্রোটিন ধর্মী, সেইটাকে উনি আবিষ্কার করেন, জেমস সান্নার, ঠিক আছে। তাহলে এইখানে আমি 4টে বিজ্ঞানীর নাম পেলাম, এবং এই 4টে বিজ্ঞানীর নাম, 4টে বিজ্ঞানী 4 রকম কাজ করে, এনজাইম রিলেটেড, ঠিক আছে, কাজ করেন। তারা এনজাইম নিয়েই কাজকর্ম করেছেন বরাবর, এবং এই কথাগুলো তারা বলে। কথাগুলোতে কি বললো? ফার্স্ট হচ্ছে উইলহেম কুন জীবদেহে, মানে এই যে জিনিসটাকে এনজাইমের নামকরণ করে, যদি বলা হয় কোয়েশ্চেন আসে এনজাইমের নামকরণ কে করে, তাহলে তার অ্যান্সারটা হবে কি? উইলহেম কুন। ওকে, নেক্সট কি আছে? এডওয়ার্ড বাকনার কি করে? ইস্ট কোস্ট থেকে এনজাইমকে বার করতে, মানে এনজাইম, ইস্ট কোস্ট থেকে এনজাইম জিনিসটাকে বের করে আনতে বা সেটাকে সাহায্য করে। ওকে, আর একটা কি আছে? এমিল ফিশার কি করে? এমিল ফিশার ফার্স্ট লক অ্যান্ড কি যে থিওরি আছে, সেই লক অ্যান্ড কি থিওরিটা উনি বলেন, ওই মতবাদটা দেন, এবং লক অ্যান্ড কি থিওরির মধ্যে যে সুনির্দিষ্টতা আছে, মানে এনজাইমের কাজ যে সুনির্দিষ্ট, সেইটা বলেন, সেইটা প্রমাণ করেন, এবং সেই মতবাদটা দেন, ঠিক আছে। আর একটা কি? জেমস সান্নার কি করে? যে উৎসেচক যে প্রোটিন ধর্মী, ঠিক আছে, উৎসেচকের ধরনটা প্রোটিন, ঠিক আছে, এইটাকে বলে জেমস সান্নার। তাহলে উৎসেচকের আবিষ্কার রিলেটেড এই 4টে নাম আমাদের খুব ভালো করে পড়তে হবে। এই 4টে নাম অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এই 4টে থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, ঠিক আছে। ধর এরকম টাইপের একটা কোয়েশ্চেন আসে, তোদের যে এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হবে, সেখানে এক ধরনের এরকম কোয়েশ্চেন আসতে পারে যে স্তম্ভ মেলাও, ঠিক আছে। তো ধর এরকম একটা, এপাশে
বাঁ দিক, এদিকে ডান দিক করে এইরকম একটা চার্ট রেডি করে কিন্তু তোদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? জাস্ট তোকে বলবে যে কোন বিজ্ঞানী কোন কাজটা করেন, জাস্ট মিল কর, ঠিক আছে? এরকম ভাবে কোয়েশ্চেনটা আসবে। তো এইটা পুরোটা অ্যান্সারটা কি হবে একবার চট করে আমরা দেখে নিই। বাকনারের সাথে কি যাবে? বাকনারের সাথে কি যাবে? বাকনারের সাথে যাবে বি, ফিশারের সাথে যাবে সি, সামনারের সাথে যাবে এ, আচ্ছা কুনের সাথে যাবে ডি। ওকে, দেখে নি ঠিক হলো কিনা। ইস্ট কোষ থেকে উৎসেচককে তৈরি করে, ঠিক হলো। থেকে বাকনার বি ইস্ট কোষ থেকে আলাদা করে। ফিশার লক অ্যান্ড কি, সামনার প্রোটিন, হ্যাঁ সামনার প্রোটিন ধর্মী কোন এনজাইমের নামকরণ করে। তো এইটাই হচ্ছে এরকম টাইপের একটা পুরো বোর্ড করে তোদের কোয়েশ্চেন আসতে পারে যে বাম দিকের সাথে ডান দিক মেলাও, ঠিক আছে? তো এই পোর্শনটা গেল। নেক্সট আমরা আসছি উৎসেচকের সংজ্ঞা, যেটা অলরেডি আমি একটু বলেছি। তো পুরোটা শোন, মানে পুরোটা বলতে এখানে জাস্ট কয়েকটা পয়েন্ট আছে, সেই অনুযায়ী করবি। এটা বড্ড সরু হয়ে যাচ্ছে। এবার উৎসেচকের সংজ্ঞাটা যখন আমরা পড়বো তখন যদি আমরা কিছুটা পয়েন্ট করে পড়ে নিই তাহলে কিন্তু আমাদের বুঝতে সব থেকে সুবিধা হবে, ঠিক আছে? তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফার্স্ট পয়েন্টটা কি হবে? সজীব কোষে সংশ্লেষিত। তারপরে কি হবে? যে প্রোটিন ধর্মী, প্রত্যেকটা লাইনকে একসাথে জুড়বো, যে প্রোটিন ধর্মী জৈব অনুঘটক, যে প্রোটিন ধর্মী জৈব অনুঘটক। নেক্সট পয়েন্টটা কি দেখবো? প্রত্যেকটা লাইন আমরা একটার সাথে একটা যুক্ত করব,
কি হবে, সজীব কোষে সংশ্লেষিত হচ্ছে, কিন্তু সজীব কোষের নিয়ন্ত্রণাধীনে কিন্তু থাকে না, কোষ কিন্তু তাকে নিয়ন্ত্রণ করে না। তাহলে কি, কোষের নিয়ন্ত্রণাধীনে না থেকে কোষের নিয়ন্ত্রণাধীনে না থেকে, তাহলে তিনটে আগে আমি যদি জুড়ে দিই তাহলে কি হবে, তিনটে জুড়লে সজীব কোষে সংশ্লেষিত যে প্রোটিনধর্মী জৈব অনুঘটক কোষের নিয়ন্ত্রণাধীনে না থেকে, তারপর একটা কি হবে, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে এবং হারকে নিয়ন্ত্রণ করে এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা এটা, এবং এটা হচ্ছে উৎসেচকের একটা বৈশিষ্ট্য, এবং ওকে, তাহলে জাস্ট আ মিনিট, কে বিএমটা কে স্যার কমেন্ট করছে, ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, আস্তে আস্তে কে কে কার স্টুডেন্টস। বহুত কথা আমি যাচ্ছি না বাবা, আপনি এখানে ক্লাস করছেন? ওকে, তো ফার্স্ট হচ্ছে কি, উৎসেচকের সংজ্ঞার মধ্যে 5টা পয়েন্ট আমি লিখলাম, সেটা হচ্ছে উৎসেচকের একটা সংজ্ঞা লিখতে গেলে আমাদের এই 5টা পয়েন্টকে অবশ্যই মেনটেন করতে হবে এবং 5টা পয়েন্টকে জাস্ট জুড়ে দিতে হবে পর 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 পর, ঠিক আছে? আর আসবে না, আর আসবে না ব্যাকগ্রাউন্ড নয়েজ, আর আসবে না। তো কি হচ্ছে, সজীব কোষে সংশ্লেষিত যে প্রোটিনধর্মী জৈব অনুঘটক কি করছে, কোষের নিয়ন্ত্রণাধীনে না থেকে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে, শরীরের ভেতরে যে সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে সেইগুলো কে নিয়ন্ত্রণ করে এবং 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 সর্বশেষ যে কথাটা কি, বিক্রিয়ার শেষে নিজে কিন্তু অপরিবর্তিত অবস্থায় থাকে। তো উৎসেচকের লাস্ট পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে বিক্রিয়ার শেষে কিন্তু উৎসেচক নিজে পরিবর্তিত হয় না, উৎসেচক নতুন একটা প্রোডাক্ট তৈরি করে ঠিকই, কিন্তু নিজে কিন্তু কোনোভাবে পরিবর্তিত হয় না। সৌম্যদীপ কি বুঝতে পারছো না বলো, সৌম্যদীপ বলো কি বুঝতে পারছো না? আমি ফার্স্ট যেটা এখন পড়াচ্ছি এনজাইমের ডেফিনেশন, সেইটা আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সজীব কোষে সংশ্লেষিত। প্রথম কথা হচ্ছে উৎসেচক সজীব কোষেই কাজ করবে, নিশ্চয়ই করে জড় পদার্থে কাজ করবে না। তো সজীব কোষে সংশ্লেষিত হচ্ছে, তার সাথে কি হচ্ছে, উৎসেচকের ধর্ম এখানে দুটো বলে দিচ্ছে, কি কি, একটা হচ্ছে প্রোটিন ধর্মী আর একটা হচ্ছে কি জৈব অনুঘটক। নেক্সট কি করছে, তারা কোষের নিয়ন্ত্রণাধীনে না থেকে, মানে
তার কাজকে, উৎসেচকের কাজকে একটা কোষ নিয়ন্ত্রণ করছে না, উৎসেচক নিজের কাজটা নিজে করছে। ঠিক আছে, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় মানে হারকে নিয়ন্ত্রণ করছে বিভিন্ন রকম, যেহেতু বলা হয়েছে জৈব অনুঘটক। ঠিক আছে, তাহলে হচ্ছে বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে এবং বিক্রিয়ার শেষে নিজে পরিবর্তিত হয় না, নিজে অপরিবর্তিত অবস্থায় থাকে, তাকে বলা হচ্ছে কি? উৎসেচক। ঠিক আছে, তো এইটুকু হচ্ছে উৎসেচকের সংজ্ঞা। এখানে যে 5টা পয়েন্ট লিখেছি, জাস্ট একটার সাথে একটা জুড়ে দাও, হয়ে যাবে গিয়ে উৎসেচকের সংজ্ঞা। 4এরটা বুঝতে পারছো না? বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে, আমাদের শরীরের ভিতরে বিভিন্ন রকমের তো বিক্রিয়া হচ্ছে, সমস্ত রকম, একটার সাথে একটা যুক্ত হয়ে একটা বিক্রিয়া হচ্ছে, একটার সাথে আর একটা যুক্ত একটা বিক্রিয়া হচ্ছে। তো বিভিন্ন রকম এই বিক্রিয়ার যে হার, মানে বিক্রিয়ার যে গতি, সেইটাকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, সেইটাকে নিয়ন্ত্রণ করছে, বিক্রিয়ার যে গতি, বিক্রিয়ার যে হার, সেইটাকে এটা নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে গেল গিয়ে আমাদের উৎসেচকের সংজ্ঞা। নেক্সট আমরা যাচ্ছি, নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে উৎসেচকের নামকরণ। উৎসেচকের নামকরণের 3টে পদ্ধতি দেখা যাচ্ছে। ঠিক আছে, 3টে পদ্ধতি দেখা যাচ্ছে। তার কি কি পদ্ধতি? অঙ্কিতা, হ্যাঁ ঠিকই বলেছো, হার হচ্ছে সময় দিয়ে ভাগ করতে হবে। মানে একটা যে বিক্রিয়ার গতি হচ্ছে সেইটা সময় দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে সেইটা হচ্ছে বিক্রিয়ার হার, কি হারে বিক্রিয়াটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কি? উৎসেচকের নামকরণ। উৎসেচকের নামকরণের মধ্যে আমরা ফার্স্ট কি দেখছি? উৎসেচকের নামকরণের মধ্যে ফার্স্ট একটা হচ্ছে, আচ্ছা এর আগে আমি একটা জিনিস বলি তোদের, একটা হচ্ছে এখানে দেখবি অনেকগুলো টার্ম ইউজ করব। কি কি টার্ম দেখব? ফার্স্ট হচ্ছে ই, ই ফর হচ্ছে এনজাইম। ওকে, ই ফর এনজাইম, এস ফর সাবস্ট্রেট। ঠিক আছে, এস ফর সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটটাকে বাংলায় বলা হচ্ছে, সাবস্ট্রেটটাকে বাংলায় বলা হচ্ছে বিক্রিয়ক। ঠিক আছে, বিক্রিয়ক। বিক্রিয়ক মানে কি? যেটার উপরে উৎসেচক কাজ করে, যে পদার্থটার উপরে, যার উপরে উৎসেচক কাজ করে, তাকে বলা হচ্ছে বিক্রিয়ক, সেটাকে বলা হচ্ছে কি? সাবস্ট্রেট। ওকে, নেক্সট কি একটা দেখব? ইএস। ঠিক আছে, ইএস হচ্ছে এনজাইম সাবস্ট্রেট যৌগ বা কমপ্লেক্স। ঠিক আছে, ইএস হচ্ছে এনজাইম সাবস্ট্রেট যৌগ। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি? নেক্সট দেখবো আমরা পি, পি ফর প্রোডাক্ট। মানে একটা এনজাইম বিক্রিয়া করে লাস্ট যে পদার্থটাকে তৈরি করছে, বিক্রিয়ালব্ধ যে পদার্থ, তাকে বলা হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, বিক্রিয়ালব্ধ পদার্থ, বিক্রিয়ার পরে যে প্রোডাক্টটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে বিক্রিয়ালব্ধ পদার্থ। ওকে, এই টার্মিনোলজিটা আমরা একটু মনে রাখবো, এরপরে আমরা এইগুলো দিয়েই কিন্তু কাজ করব। ঠিক আছে, ওকে। তো উৎসেচকের নামকরণ, উৎসেচকের নামকরণের ক্ষেত্রে ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে, আগে বলে নি তারপর লিখছি। ফার্স্ট এই যে সাবস্ট্রেটের যে নাম আছে, সাবস্ট্রেটের নামের শেষে এএসি, এজ যুক্ত হয়ে কিন্তু উৎসেচকের নামকরণ হয়। সাবস্ট্রেট সাবস্ট্রেট প্লাস এজ যুক্ত হয়ে এনজাইমের নামকরণ হচ্ছে। যেমন
সুক্রোজ, সুক্রোজের ওপরে এজ যুক্ত হচ্ছে, নিয়ে সুক্রেজ তৈরি করছে। ঠিক আছে, তাহলে সাবস্ট্রেটটা কি? সুক্রোজ প্লাস এজ যুক্ত হয়ে কি তৈরি করছে? সুক্রেজ। ঠিক আছে, এইটা হচ্ছে একটা এনজাইম। এই এনজাইমটা সুক্রোজের সাথে কাজ করে প্রোডাক্ট তৈরি করছে। ঠিক আছে, নেক্সট আরেকটা কি, কিভাবে তৈরি হচ্ছে? কাজের ধরন অনুযায়ী, ধর কোনো একটা বিক্রিয়ার কার্যকরী একককে স্থানান্তরিত করছে। ঠিক আছে, সাবস্ট্রেটের কোনো কার্যকরী একককে স্থানান্তরিত করছে। ঠিক আছে, স্থানান্তর মানে কি? হ্যাঁ, তো আমি তো কি বললাম, উৎসেচক সাবস্ট্রেট ইয়ে তো বললাম। ইএসটা হচ্ছে, পরে আসছি, তাও আমি বলছি, ইএসটা হচ্ছে ই ফর এনজাইম, এস ফর সাবস্ট্রেট। ইএস একসাথে যোগ করে হয়ে যাচ্ছে হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। ঠিক আছে, বা এনজাইম সাবস্ট্রেট যৌগ, উৎসেচক সাবস্ট্রেট যৌগ, যেটাই হোক না কেন সেইটা। ঠিক আছে, এরপরে ওটাতে আসবো। আচ্ছা, সাবস্ট্রেটের কোনো কার্যকরী যে এককটা থাকছে সেইটাকে কি করছে? স্থানান্তরিত করছে। ঠিক আছে, এই স্থানান্তরিত যদি আমি ইংলিশ করি তাহলে কি হয়? ট্রান্সফার হয়। তো ট্রান্সফার, এবারে ট্রান্সফার, এটাকে যদি আমি তার সাথে একটা এএসি যোগ করি কি হয়? ট্রান্সফারেজ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে একটা উৎসেচক। কি করছে? সাবস্ট্রেটের উপর কাজ করে সাবস্ট্রেটের কোন একটা কার্যকরী গ্রুপকে কি করছে? স্থানান্তরিত করে দিচ্ছে। ঠিক আছে, তাই তার কাজের ধরন অনুযায়ী এটার নামকরণ হয়েছে, ট্রান্সফার করছে, তাই সেটা হচ্ছে ট্রান্সফারেজ। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে? নেক্সট আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে ডি নামকরণ করা হয়। ঠিক আছে, অ্যালকোহলিক ডিহাইড্রোজিনেজ। আমরা পরবর্তীকালে পড়তে গিয়ে দেখব যে অনেকগুলো উৎসেচকের এরকম একটু কমপ্লেক্স নামকরণ আছে। সেটা আবার কেন হচ্ছে সেটাও আমি বলছি। ঠিক আছে, অ্যালকোহলিক ডিহাইড্রোজিনেজ এটা হচ্ছে একটা উৎসেচক। উৎসেচকটার নামকরণটা কিভাবে করা হয়েছে? উৎসেচকটা নামকরণ করা হয়েছে সাবস্ট্রেট এবং সাবস্ট্রেটটা যে প্রক্রিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাচ্ছে, ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে, সেই পদ্ধতিটা একসাথে যোগ করে নামকরণটা হয়েছে অ্যালকোহলিক ডিহাইড্রোজিনেজ। মানে অ্যালকোহল থেকে হাইড্রোজেন তৈরির যে প্রক্রিয়া, মানে হাইড্রোজেনে চলে আসার যে প্রক্রিয়া, সেইটাকে কি বলা হচ্ছে? ডিহাইড্রোজিনেশন। ঠিক আছে, মানে হাইড্রোজেনটাকে ভাঙছে। হাইড্রোজেনটাকে কি করছে? সে ভাঙছে, মানে অ্যালকোহল থেকে হাইড্রোজেনকে ভেঙে নিচ্ছে। ঠিক আছে, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেশন। ঠিক আছে, তাহলে এখানে এবার অ্যালকোহলিক ডিহাইড্রোজিনেজ, তার মধ্যে আমি তাহলে দুটো জিনিসের নাম পাচ্ছি।
কি বুঝতে পারলে না আমাকে আরেকবার একটু বলো, কোন জায়গাটা বুঝতে পারলে না? সৌম্যদীপ বলো আমাকে, আমি বলে দিচ্ছি, একটু ফার্স্ট কমেন্ট করো। অ্যালকোহল থেকে, অ্যালকোহল হচ্ছে সাবস্ট্রেট, অ্যালকোহল হচ্ছে সাবস্ট্রেট, পদ্ধতিটা কি ডিহাইড্রোজিনেশন, ডিহাইড্রোজিনেশন। তাহলে উৎসেচকটার নামকরণ কিরকম করা হয়েছে, দ্বিনামকরণ করা হয়েছে। কিভাবে করা হয়েছে? তার মধ্যে সাবস্ট্রেটও রয়েছে, তার মধ্যে পদ্ধতিটাও রয়েছে, বিক্রিয়ার পদ্ধতিটাও রয়েছে। ঠিক আছে, প্রথম দুটো বুঝতে পেরেছো তো সৌম্যদীপ? প্রথম দুটো বুঝতে, পয়েন্ট 3টা ম্যাম একবার বলে দিন। ওকে, আচ্ছা পয়েন্ট 3টা হচ্ছে, আমি পেজটা আর একটা পেজ অ্যাড করে নিই, আমি এখানে ধরছে না। আচ্ছা, এটা হচ্ছে, আমি তোদের একটা বেসিক জিনিস দিয়ে বোঝাচ্ছি। ধর একটা উৎসেচকের নাম হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। ঠিক আছে, অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, এটা হচ্ছে একটা উৎসেচকের নাম। এবার এই উৎসেচকের নামকরণটা কিভাবে করা হয়েছে সেটাই হচ্ছে বোঝার, খুব ইজি। এখানে বোঝা হচ্ছে, এইখানে নামকরণ করা হয়েছে, দুটো জিনিস রয়েছে, অ্যালকোহল আর ডিহাইড্রোজিনেজ, তাই তো? এখানে বিক্রিয়ক মানে সাবস্ট্রেট যেটা, মানে অ্যালকোহল থেকে হাইড্রোজেন যে বেরিয়ে যাচ্ছে, যে বিযুক্তি, হাইড্রোজেন অ্যালকোহল থেকে বেরিয়ে যাচ্ছে, বার করে নেওয়া বলছি আমি। 3 নম্বরটা বলে নিই, তারপর 2 নম্বরটা বলছি। অ্যালকোহল থেকে হাইড্রোজেনটা যে বেরিয়ে যাচ্ছে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিহাইড্রোজিনেশন। ঠিক আছে, অ্যালকোহল থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই যে অ্যালকোহল থেকে যে হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার যে পদ্ধতিটা, সেটাকে বলা হচ্ছে ডিহাইড্রোজিনেশন। ঠিক আছে, ডিহাইড্রোজিনেশন। এবার নামকরণটা কিভাবে করা হচ্ছে? নামকরণটা করা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলটা হচ্ছে এর সাবস্ট্রেট। ঠিক আছে, অ্যালকোহলটা হচ্ছে সাবস্ট্রেট। ওকে, আর ডিহাইড্রোজিনেশনটা হচ্ছে এই বিক্রিয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিহাইড্রোজিনেশন। তাহলে সাবস্ট্রেট প্লাস বিক্রিয়ার পদ্ধতি, যদি এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে এখানে এস যুক্ত করি, এই যে অ্যালকোহল মানে সাবস্ট্রেট, অ্যালকোহলটাকে আমি তুলে দিচ্ছি। ঠিক আছে, এখানে লিখি সাবস্ট্রেট। এই রুলসটা হচ্ছে সাবস্ট্রেট প্লাস বিক্রিয়ার যে পদ্ধতি মানে ডিহাইড্রোজিনেশন প্লাস এইচ। ঠিক আছে, ডিহাইড্রোজিনেজ হলো, তাহলে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ উৎসেচকের নামটা হয়ে গেল। এবার কি বোঝা গেল? 3 নম্বর পয়েন্টটা কি বোঝা গেল? একটু বল আমাকে। আশা করছি বোঝা গেছে, কেউ যখন কিছু বলছিস না। তো নেক্সট যেটা জিজ্ঞাসা করলো সৌম্যদীপ, আরো একবার, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি আমি। আচ্ছা 2 নাম্বার পয়েন্টটা কি হচ্ছে? 2 নাম্বারটা হচ্ছে সাবস্ট্রেটের ভেতরে, প্রত্যেকটা সাবস্ট্রেটের ভেতরে একটা করে কার্যকরী গ্রুপ থাকে। ঠিক আছে, মানে কার্যকরী গ্রুপ মানে কি বলবো, মানে ওই গ্রুপটার উপরে সে কাজ করছে। ঠিক আছে, তো সেই যে কার্যকরী গ্রুপটা সেইটাকে স্থানান্তর করছে, মানে তার প্লেস চেঞ্জ হচ্ছে, ট্রান্সফার করছে। তো তার উপর ডিপেন্ড করে মানে উৎসেচকটার নাম হয় হচ্ছে ট্রান্সফারেজ। ঠিক আছে, মানে কাজের উপর ডিপেন্ড করে, এইটার মেন বিষয় হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে।
কাজের ওপর ডিপেন্ড করছে। এটা কি করছে? সাবস্ট্রেট তার ভেতরে যে কার্যকরী যে গ্রুপটা রয়েছে সেই যে গ্রুপটাকে কি করছে? ট্রান্সফার করছে। আমি এইটা দিয়েই বলছি, অন্যগুলো পরে বলবো, আস্তে আস্তে যখন আমরা কোয়েশ্চেন আনসার সলভ করবো তখন জানবো। কিন্তু এখন এইটাই বল যে কাজের ওপর ডিপেন্ড করছে। কি কাজ করছে? যে কার্যকরী গ্রুপটাকে স্থানান্তর করছে। তাতে করে কি হচ্ছে? তার নামকরণটা কি করা হচ্ছে? ট্রান্সফারেজ হচ্ছে। ঠিক আছে, সায়েন্সের ক্লাস হচ্ছে না, আর্টসেরই ক্লাস হচ্ছে, কিন্তু নিউট্রিশন সাবজেক্টটা হচ্ছে, আমি ইউটিউবে বারবার করে বলেছি, মেবি সৌম্যদীপ কয় কথাটা মানে মানবে এবং বলবেও, যে নিউট্রিশন হচ্ছে একটা চলমান সায়েন্স এবং আর্টসের মিলনে কিন্তু নিউট্রিশন সাবজেক্টটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আর কি তার ডেসক্রিপশন সেটা ইউটিউবে কিন্তু তোরা পেয়ে যাবি অবশ্যই। আর তোরা যদি জানতে চাস আমি অবশ্যই আবারও বলবো। ঠিক আছে, চলো। আচ্ছা, তাহলে নাম্বার 2টা বোঝা গেল? নাম্বার 2টা ক্লিয়ার? আচ্ছা, বর্ডার না, নিউট্রিশনের মধ্যে সায়েন্স এবং আর্টস দুটোই আছে। আর্টস কি হিসেবে বলবো? আর্টস এই হিসেবে বলবো যে ধর একটা ওয়ে অফ কুকিং, ওয়ে অফ পরিবেশন, মানে খাবারটা দিচ্ছি বা সমস্ত কিছু, এটা হচ্ছে ওয়ে। ঠিক আছে, হাউ নাইসলি ইউ প্ল্যান ফর ডায়েট, তো সেটা হচ্ছে আর্টস। আর সায়েন্সটা কি? সায়েন্সটা হচ্ছে যে এই রকম একটা পেশেন্টের বা এই রকম একটা মানুষের ক্ষেত্রে কিরকম ডায়েট হওয়া উচিত, সেইটা হচ্ছে সায়েন্স। ঠিক আছে, আমি যদি না বুঝতে পারি যে কিভাবে একটা খাবার পরিপাক হচ্ছে, কিভাবে কার্বোহাইড্রেট মেটাবলিজম হচ্ছে, কিভাবে খাবারটা অ্যাবজর্ব হচ্ছে, এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ওই ডায়েট প্ল্যানিংটা কিন্তু করতে পারবো না। তুমি চাইলে অবশ্যই নোট করতে পারো, ঠিক আছে? তো এটা বুঝতে পারলি? থ্যাংক ইউ মামুশ্রী, থ্যাংক ইউ। আচ্ছা সৌম্যদীপ, তুমি কি বুঝতে পেরেছো? তুমি আমাকে একটু কমেন্ট করো প্লিজ। অনলি আমি ভালো, আমি যেটা পড়াবো সেইটাই ভালো। আশা করছি যেটা পড়াবো তারপরে আর বইয়ের প্রয়োজন হবে না, আর বাদবাকিটা তোমাদের হাতে। আচ্ছা সৌম্যদীপ, তুমি কি বুঝতে পেরেছো? আমাকে একবার একটু বলো। ওকে, তাহলে নেক্সট টপিকের দিকে আমরা যাই। তাহলে উৎসেচকের নামকরণের যে পদ্ধতি, যে 3 রকম আছে, তোমাদের এইরকম ভাবে পরীক্ষায় আসবে না যে উৎসেচকের নামকরণ করো, কারণ বিজ্ঞানীরা অলরেডি উৎসেচকের সব নামকরণ করে ফেলেছে। তো তোমাদের মতো ছোট ছোট বিজ্ঞানীদের কোনো রকম প্রয়োজনীয়তা নেই নতুন করে উৎসেচকের নামকরণ করার। যদি কোনো রকম এমসিকিউ আসে সেক্ষেত্রে তোমাদের এই জায়গাগুলো থেকে আসতে পারে, তবে এই জায়গাটার থেকে আমি এখনই বলে দিচ্ছি যে লেস চান্স। ঠিক আছে, আচ্ছা নেক্সট যাচ্ছি। এটা আগে হয়ে গেছে উৎসেচকের বৈশিষ্ট্যের আগে এখানে আর একটা জিনিস বলবো। আচ্ছা, এই জায়গাটা তোরা বুঝতে পেরেছিস তো, যে ই ফর হচ্ছে এনজাইম, এস ফর হচ্ছে সাবস্ট্রেট, আর ইএস যেটা হচ্ছে সেটা হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বা উৎসেচক বিক্রিয়ক যৌগ। ঠিক আছে, আর একটা কি হচ্ছে পি ফর হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, তো বিক্রিয়ার যে কাজটা হয় না, বিক্রিয়াটা যেটা হয় না, সেটা কিরকম হয় বলতো? সেটা হয় হচ্ছে ই প্লাস এস, উভমুখী চিহ্নটা দিলাম এই কারণে, কারণ উৎসেচক উভমুখিতা দেখায়। ঠিক আছে, মানে উৎসেচকের কাজটা হচ্ছে উভমুখী কাজ। ঠিক আছে, ই প্লাস এস এটা ফার্স্টে কি তৈরি করছে? ফার্স্টে তৈরি করছে একটা এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি করছে, এবং তারপরে কি করছে? তারপরে সেখান থেকে
ই প্লাস পি তৈরি করছে। মানে আমরা কিন্তু ফার্স্টে এর সংজ্ঞাতেই কি পড়েছি, যে উৎসেচক তার কাজ করার পরে অপরিবর্তিত অবস্থায় থাকে। তাহলে উৎসেচক বিক্রিয়া করার পরে অপরিবর্তিত অবস্থায় আছে এবং বিক্রিয়ালব্ধ ফল মানে প্রোডাক্ট, এই যে বিক্রিয়ালব্ধ ফল মানে প্রোডাক্ট, সেইটাকে কিন্তু বার করে দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে একটা বেসিক একদম উৎসেচকের যে বিক্রিয়া যেটা সেইটা হচ্ছে এইটা, ঠিক আছে। এইভাবে কাজ করছে। উৎসেচক প্লাস সাবস্ট্রেট অবশ্যই দেওয়া হবে। উৎসেচক প্লাস সাবস্ট্রেট একসাথে কাজ করে কি করছে, মানে উৎসেচক সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করে কি করছে, উৎসেচক সাবস্ট্রেট যৌগ তৈরি করছে, মানে উৎসেচক বিক্রিয়ক যৌগ তৈরি করছে, তার সাথে কি করছে, তারপরে কি করছে, বিক্রিয়ার থেকে এনজাইম যেমনকার তেমন বেরিয়ে যাচ্ছে আর প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবারে আমরা ঢুকবো উৎসেচকের বৈশিষ্ট্যের মধ্যে, উৎসেচকের বৈশিষ্ট্যের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট কি আছে দেখি। ফার্স্ট হচ্ছে প্রকৃতি। প্রকৃতি আমরা অলরেডি জেনে গেছি। প্রকৃতিটা কি, প্রোটিন ধর্মী, প্রোটিন ধর্মী জৈব অনুঘটক গ্লোবিউলার প্রকৃতির, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে ফেলি উত্তরটা। প্রকৃতি কি হচ্ছে, প্রোটিন ধর্মী হচ্ছে, তার সাথে কি হচ্ছে, জৈব অনুঘটক। এই জায়গাগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। সপ্তকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার পিতা, সাবস্ট্রেট কি ম্যাম? আরে আমি আছি তো, ম্যাথ অবধি যেতে দে, তারপরে না হয় বলবি যে কঠিন লাগছে না ইজি লাগছে। আচ্ছা, সাবস্ট্রেটটা হচ্ছে কি, সাবস্ট্রেট হচ্ছে বিক্রিয়ক, ঠিক আছে, যেইটার ওপরে কাজ করছে সেটা কি বলা হচ্ছে সাবস্ট্রেট। এনজাইম যার ওপরে কাজ করে তাকে বলা হয় হচ্ছে সাবস্ট্রেট, ঠিক আছে। চেঁচাতে চেঁচাতে গলা আমার শুকিয়ে গেল, আর তোরা এখন বলছিস, লাস্টে এসে বলছিস সাবস্ট্রেট কি ম্যাম, হায় রে। আচ্ছা চল, হতেই পারে প্রথম ক্লাস, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, গ্লোবিউলার প্রকৃতি, ঠিক আছে। তো এটা গেল গিয়ে এই সাবস্ট্রেট বিক্রিয়ালব্ধ পদার্থ। হে ভগবান, আমাকে আবার পড়তে হবে। দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ কি লিখেছি, ঠিক আছে। তুই না হয় লাস্টে আসলিস, ও তো প্রথম থেকে ছিল। সাবস্ট্রেট বিক্রিয়ালব্ধ পদার্থ বলছে, হায় রে। সাবস্ট্রেট কি, সাবস্ট্রেট হচ্ছে বিক্রিয়ক, পি হচ্ছে বিক্রিয়ালব্ধ পদার্থ, পি ফর প্রোডাক্ট, বিক্রিয়া করে যেটা বাইরে বেরোচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। অঙ্কিতা ভালো পড়াশোনা করছে। সাবস্ট্রেট আবার যৌগ হতে যাবে কেন, সেটা তো এনজাইম সাবস্ট্রেট যৌগ, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এনজাইমের সাথে সাবস্ট্রেট যোগ হচ্ছে, নিয়ে মাঝে কি তৈরি করছে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করছে। সেখান থেকে কি করছে, সেখান থেকে এনজাইম অপরিবর্তিত অবস্থায় থাকে যেহেতু, ও তার মতনই বেরিয়ে যাচ্ছে, তার সাথে কি তৈরি হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। গুড ইভিনিং, গুড ইভিনিং, এত দেরিতে এসে গুড ইভিনিং বলছো। আচ্ছা হয়েছে। আচ্ছা চলো নেক্সট, কোথায় ছিলাম, নেক্সট চলো। নেক্সট আমাদের কি আছে, নেক্সট হচ্ছে, আচ্ছা উৎসেচকে যেহেতু প্রোটিন ধর্মী, এইটা কি তোরা জানিস তো যে প্রোটিনের কার্যগত একক কি, প্রোটিনের কার্যগত একক, কার্যকরী একক যাই বলা হয় না কেন, কি
প্রোটিনের কার্যকরী একক, আচ্ছা আমি বলে দিচ্ছি, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, মানে অনেক অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন গঠিত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমি বলতে চাইছি। আচ্ছা এবার শোন, এখানে হ্যাঁ অ্যামাইনো অ্যাসিড ঠিক। এবার শোন একটা জিনিস, এক একটা তো আমাদের তো প্রচুর উৎসেচক রয়েছে না, ধর সুক্রেজ, মল্টেজ, ল্যাকটেজ, গ্যালাক্টেজ, অনেক রকমের আমাদের উৎসেচক রয়েছে। তো প্রত্যেকটা উৎসেচক কি করছে, প্রত্যেকটা উৎসেচক তো প্রোটিন ধর্মী, কিন্তু প্রত্যেকটা উৎসেচকে যে অ্যামাইনো অ্যাসিডের গঠনটা রয়েছে সেইটা কিন্তু আলাদা আলাদা হয়, নির্দিষ্ট হয়। আর এটা থ্রিডি যে গঠনটা, এর যে থ্রিডি গঠনটা, মানে একটা উৎসেচকের যে থ্রিডি যে গঠনটা থাকছে সেইটা প্রত্যেকটা উৎসেচকের ক্ষেত্রে আলাদা আলাদা রকমের হয়ে থাকে। ঠিক আছে, এটা কি বোঝা গেল? ফার্স্ট পয়েন্টটা যে উৎসেচকের বৈশিষ্ট্য, ফার্স্ট যে বৈশিষ্ট্য তার যে প্রকৃতি, এটা বোঝা গেছে তো? আচ্ছা নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে সুনির্দিষ্টতা। কে বলেছিল? এমিল ফিশার বলেছিল যে লক অ্যান্ড কি মতবাদে যে এর একটি সুনির্দিষ্টতা আছে। কি আছে সুনির্দিষ্টতা? কি বলছে? বলছে যে একটি উৎসেচক একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপরই কাজ করে, কিন্তু পরবর্তীকালে আবারও গবেষণা করে দেখা গেছে কিছু কিছু উৎসেচক একাধিক বিক্রিয়কের ওপর কাজ করে। ঠিক আছে, তাহলে সুনির্দিষ্টতা কি? একটি একটি উৎসেচক একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপরই কাজ করে। ঠিক আছে, ধর যেমন মল্টোজের ওপরে কাজ করে, এরকম ব্যাপারটা। ঠিক আছে, আর যেটা বললাম যে পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছে যে একটি উৎসেচক একটি উৎসেচক একাধিক সাবস্ট্রেটের ওপরে কাজ করে, এরকম কিছু কিছু উৎসেচক আছে। যেমন সুক্রেজ কি করে? সুক্রেজ যেমন সুক্রোজের ওপরে কাজ করে, ঠিক তেমন র্যাফিনোজের ওপরেও কাজ করে। ঠিক আছে, সুক্রেজের তাহলে দুটো সাবস্ট্রেটের নাম পাওয়া গেল কি? একটা হচ্ছে সুক্রোজ আর একটা হচ্ছে কি র্যাফিনোজ। ঠিক আছে, এটা গেল গিয়ে সুনির্দিষ্টতা। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা নেক্সট কি? চলো নেক্সট দেখে নিচ্ছি কি আমাদের তাপমাত্রা। তাই তো, তাপমাত্রা কি বলছে? যে উৎসেচক হচ্ছে তাপ সংবেদনশীল। ঠিক আছে, সে তাপের সাথে তার সম্পর্ক রয়েছে। তাপমাত্রা যত বাড়বে উৎসেচকের কাজও তত বাড়বে। ঠিক আছে, তাহলে উৎসেচক হচ্ছে তাপ সংবেদনশীল। ঠিক আছে,
যে তাপমাত্রায় উৎসেচকের ক্রিয়া সর্বাধিক হয় সেটাকে বলা হচ্ছে কি পরম তাপমাত্রা। যে তাপমাত্রায় উৎসেচকের ক্রিয়া সর্বাধিক হয় তাকে বলা হচ্ছে পরম তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এখানে আমরা আর একটা কি টার্ম পেলাম, পরম তাপমাত্রা। এখানে তো আমার জায়গা কম হয়ে যাচ্ছে, পরম তাপমাত্রা। ওকে, এরপরে আমরা একটা টার্ম পড়ব, সেটা হচ্ছে কি এখানকার একটা সব থেকে ইন্টারেস্টিং মানে সব থেকে এখান থেকে একটা ইম্পর্টেন্ট টার্ম, সেটা কি দেখতে পাচ্ছি না যেটা, সেটা কি, সেটা হচ্ছে Q10। ঠিক আছে, Q10 কি, Q10টা হচ্ছে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, রেখাচিত্র করাবেন, আজকে করাবো না সেটা। ঠিক আছে, আজকের জন্য তোমরা ফার্স্ট ক্লাস সেইভাবেই আমি করাবো, তবে সবই আমি দেখিয়ে দেবো, সবই আমি করাবো। ওকে, এত চাপ নিও না অঙ্কিতা, বুঝতে পারছি তুমি ভালো স্টুডেন্ট, কিন্তু সব করাবো, নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, আচ্ছা Q10টা কি, Q10টা হচ্ছে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এই এককগুলো কিন্তু খুব ভালো করে মনে থাকবে। ঠিক আছে, বলছি প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। ঠিক আছে, এটাকেই বলা হয় হচ্ছে Q10, এটাকেই বলা হচ্ছে Q10। আচ্ছা, কি বলছো, পরম তাপমাত্রা। যে তাপমাত্রায় বিক্রিয়ার গতি সর্বাধিক হচ্ছে সেটাকে বলা হচ্ছে পরম তাপমাত্রা, এবং এটা প্রতিটা এনজাইমের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, প্রতিটা এনজাইমের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। কি বলছে পরম তাপমাত্রা, আমার এখানে লেখার জায়গা খুব কমে গেছে। পরম তাপমাত্রা কি বলছে, প্রতিটি উৎসেচকের সর্বাধিক যে তাপমাত্রায় উৎসেচকের যে তাপমাত্রায় বিক্রিয়ার গতি সর্বাধিক হয়, ঠিক আছে, তাকে বলা হচ্ছে পরম তাপমাত্রা। ঠিক আছে, তাকে বলা হচ্ছে পরম তাপমাত্রা। বুঝা গেছে? এবার এই তাপমাত্রা নিয়ে একটা কথা বলি। ধর আমাদের শরীরে, মানে আমরা তো নিরক্ষীয় অঞ্চলের মানুষ, তোরা ক্লাস 10-এ পড়ে থাকবি নিরক্ষীয় অঞ্চল, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি। তো আমরা যেহেতু নিরক্ষীয় এলাকা, মানে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, মানে এই জায়গাকার মানুষ, সত্যি মানে সেইখানে কি হচ্ছে, আমাদের শরীরের বডি টেম্পারেচার মোরাললেস কত, 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো যদি হঠাৎ করে দেখা যায় যে আমরা মানে আমাদের শরীরে যদি তাপমাত্রা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায়, তাহলে কিন্তু বিক্রিয়ার গতি হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, হঠাৎ করে একটা অ্যাবসার্ড পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু
উৎসেচকের ধর্ম যেগুলো সেগুলোই তার বৈশিষ্ট্য। এক্স্যাক্টলি তাই। তাহলে আমাদের শরীরে উৎসেচকের ক্রিয়া হ্রাস পাবে, ঠিক আছে, যদি আমাদের শরীরে হঠাৎ করে টেম্পারেচার বৃদ্ধি পায়। আচ্ছা, আবার ধর যারা মেরু অঞ্চলে থাকে, মানে বরফ অঞ্চলে, তাদের শরীরের টেম্পারেচার অলরেডি তাদের কিন্তু সেই রকমই হবে, ঠিক আছে, তাদের কিন্তু ওই পরম তাপমাত্রার মানটাও কিন্তু বেশি, ঠিক আছে। মেরু প্রদেশে কি হয়, যদি মানে কম তাপমাত্রাতেই উৎসেচক ক্রিয়াশীল। আবার যারা উষ্ণ প্রস্রবণ বা মরু অঞ্চলে থাকে, মেরু আর মরুর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে। মেরু মানে কি, যেখানে হচ্ছে বরফ, মানে টেম্পারেচার কম। আবার মরু অঞ্চলে কি, বেশি তাপমাত্রাতেই কিন্তু সেখানে উৎসেচক কাজ করছে। আবার আমরা যদি হঠাৎ করে আমাদের শরীরে টেম্পারেচার বেড়ে যায়, তাহলে উৎসেচকের কাজ গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। এইটা মানে তাপমাত্রা এইভাবে আমাদের শরীরে যে উৎসেচকের কাজগুলোকে ডিপেন্ড করছে তাপমাত্রার উপরে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি, নেক্সট আছে হচ্ছে পিএইচ। তাই তাপমাত্রাটা বোঝা গেছে সবার, তাপমাত্রাটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে পিএইচ। পিএইচ কি বলছে, প্রতিটা উৎসেচক একটা নির্দিষ্ট পিএইচ লেভেলের মধ্যে কাজ করে, ঠিক আছে। প্রতিটা উৎসেচকের নির্দিষ্ট একটা পিএইচ রয়েছে, ঠিক আছে। কোনো উৎসেচক কি করছে, সেটা অ্যাসিড মাধ্যমে কাজ করছে, কোনো উৎসেচক ক্ষার মাধ্যমে কাজ করছে। তো প্রত্যেকটা উৎসেচকের ক্ষেত্রে এই পিএইচ লেভেল, মানে তার যে নির্দিষ্ট একটা পিএইচ লেভেল রয়েছে কাজ করার জন্য, তার সেই লেভেলের বাইরে সে কাজ করতে পারবে না, ঠিক আছে। এখানে একটা কি এক্সাম্পল রয়েছে যেটা পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে পেপসিন। কি হলো, এখানে লিখছি পেপসিনের পিএইচ হচ্ছে 2.0। আবার ট্রিপসিনের পিএইচ হচ্ছে 8.3। তাহলে দেখতেই পাচ্ছি যে পেপসিন কিন্তু একটা নির্দিষ্ট পিএইচ মাধ্যমেই কাজ করছে, সেটা হচ্ছে আম্লিক পিএইচ এ কাজ করছে, তার নির্দিষ্ট পিএইচটা কত, 2। আর ট্রিপসিন কি করছে, ট্রিপসিন হচ্ছে ক্ষারীয় মাধ্যমে কাজ করছে, তার পিএইচটা কত, 8.3। তার পিএইচটা হচ্ছে 8.3। অবশ্যই নোট তো করবে, অবশ্যই নোট করবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এত অবধি গেল, বোঝা গেছে। আরে পেপসিন মানে কি, পেপসিন একটা উৎসেচক রে, পেপসিন একটা উৎসেচক, একটা উৎসেচকের নাম হচ্ছে পেপসিন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে দেখ, নেক্সট আছে আলোর উপস্থিতি। আলোর উপস্থিতি, ঠিক আছে, দেখতে পাচ্ছিস, আই হোপ, দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছিস। অতিরিক্ত আলোর উপস্থিতিতে বা ইউভি রেতে কিন্তু উৎসেচকের ক্রিয়া বিনষ্ট হয়। অতিরিক্ত আলো বা ইউভি রেতে,
নষ্ট হয়। ঠিক আছে, তাহলে এই পেজে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা আর একবার একটুখানি চট করে দেখে নিই। কি হয়েছে, উৎসেচকের বৈশিষ্ট্যের মধ্যে ফার্স্ট হচ্ছে কি প্রকৃতি। প্রকৃতি কি, উৎসেচক হচ্ছে প্রোটিন ধর্মী জৈব অনুঘটক গ্লোবিউলার প্রকৃতির। ঠিক আছে, তাছাড়া কি এটা হচ্ছে যে 3D যে স্ট্রাকচারটা অ্যাজ এটা প্রোটিন ধর্মী। ঠিক আছে, অ্যাজ এটা প্রোটিন ধর্মী সেই জন্য কি কাজ করছে, সেই জন্য এর যে অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে সেই অ্যামাইনো অ্যাসিডের যে গঠনটা সেটা প্রত্যেকটা উৎসেচকের ক্ষেত্রে আলাদা। তাপমাত্রা, পিএইচ নো ক্লিয়ার। আচ্ছা, তাপমাত্রা কি বুঝতে পারিসনি? তাপমাত্রা হচ্ছে প্রতিটা উৎসেচক হচ্ছে তাপ সংবেদনশীল। ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সে কাজ করবে, মানে তাপমাত্রার সাথে সে রিলেটেড, তাপমাত্রার ওপর ডিপেন্ড করে তার কাজটা। তো যে তাপমাত্রায়, মানে প্রতিটা উৎসেচকের ক্ষেত্রে পরম তাপমাত্রা যেটা, প্রতিটি উৎসেচকের যে তাপমাত্রায় বিক্রিয়ার গতি সর্বাধিক হয়, প্রতিটা উৎসেচকের ক্ষেত্রে একটা করে পরম তাপমাত্রার মান আছে। ঠিক আছে, তো সেটা কি করছে, যে তাপমাত্রাটায় বিক্রিয়ার গতি সর্বাধিক হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি পরম তাপমাত্রা। ঠিক আছে, এইটা কিন্তু এমসিকিউ আসতেই পারে যে পরম তাপমাত্রা হলো করে 4টে পয়েন্ট দিয়ে তোকে বললো যে কোনটা ঠিক সেটা লেখো। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে কি Q10। Q10টা কি, Q10 তো হচ্ছে এটা কি বোঝা গেল যেটা বললাম পরম তাপমাত্রা। Q10 হচ্ছে অপটিমাম টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচার। ঠিক আছে, কি বলা হচ্ছে, সরি পরম গুলিয়ে ফেলেছি, পরম তাপমাত্রা হচ্ছে অপটিমাম টেম্পারেচার, Q10 হচ্ছে কোশেন্ট। ঠিক আছে, Q ফর কোশেন্ট, কোশেন্ট নট কোয়েশ্চেন। বুঝতে পেরেছিস? ওকে ওকে ওকে, নো ক্লিয়ার ম্যাম। কোন জায়গাটা বুঝতে পারিসনি আমাকে একটুখানি বল, কোন জায়গাটা বুঝতে পারিসনি? পরম তাপমাত্রাটা কি বুঝতে পেরেছিস? পরম তাপমাত্রাটা হচ্ছে কি, আচ্ছা ফার্স্ট এটা আমি করেছি যে উৎসেচক হচ্ছে তাপ সংবেদনশীল। তাপ সংবেদনশীল মানে কি, মানে উৎসেচক উৎসেচকের ক্রিয়ার উপরে তাপমাত্রা ডিপেন্ড করছে, মানে তাপমাত্রার উপর উৎসেচকের ক্রিয়া ডিপেন্ড করছে। তাপমাত্রা বাড়লে কমলে কিরকম, মানে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে উৎসেচকের ক্রিয়া ডিপেন্ড করে। এটা কি বুঝতে পেরেছিস? নেক্সট হচ্ছে অপটিমাম টেম্পারেচার বা পরম তাপমাত্রা। পরম তাপমাত্রাটা কি, পরম তাপমাত্রাটা হচ্ছে প্রতিটি উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট যে তাপমাত্রায় তার সর্বাধিক ক্রিয়া হয় তাকে বলা হচ্ছে পরম তাপমাত্রা বা অপটিমাম তাপমাত্রা। কেন, কি বুঝতে পারছিস না বাবা? প্রতিটি উৎসেচকে যে তাপমাত্রায় বিক্রিয়ার গতি সর্বাধিক হয় তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে পরম তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, উৎসেচক বাড়ে না, উৎসেচকের ক্রিয়ার হার বাড়ে। সেটা তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি পরম তাপমাত্রায় কি বলছে, পরম তাপ প্রতিটি উৎসেচকে যে তাপমাত্রায় বিক্রিয়ার গতি সর্বাধিক হয়, এটা একটা। আর এদিকে বলছে কি তো Q10 কি বলছে, প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে, প্রতি 10 ডিগ্রি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার যে হার সেটা 2 গুণ করে বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, তাপমাত্রা বাড়লে উৎসেচকের ক্রিয়া বাড়ছে, উৎসেচকের বিক্রিয়ার হার বাড়ছে। বোঝা গেছে? আর একটা যেটা কি, যেটা হচ্ছে যারা মেরু অঞ্চলে থাকে, ঠিক আছে, যে সমস্ত মেরু অঞ্চলে তাদের শরীরের মানে বিক্রিয়ার ইয়েটা সরি ভেতরকার টেম্পারেচারটা কি কম, ওখানকার মানুষদের উৎসেচকের ক্রিয়া অল্প তাপমাত্রাতেই ক্রিয়াশীল। ঠিক আছে, আবার যারা মরু অঞ্চলের মানুষ, যারা মরুভূমি দেশের মানুষ, তাদের হচ্ছে কি, তাদের
যে টেম্পারেচার, তো শরীরের ভেতরকার টেম্পারেচার বেশি থাকছে, তো বেশি টেম্পারেচারেই তাদের উৎসেচকটা ভালোভাবে ক্রিয়া করছে, তাহলে তাপমাত্রার সাথে তো এটা রিলেটেড। ঠিক আছে, আর পিএইচ, পিএইচ তো আরো ইজি। পিএইচ হচ্ছে প্রতিটা উৎসেচকের একটি নির্দিষ্ট পিএইচ আছে, যেটাকে বলা হচ্ছে মানে যে পিএইচ এ উৎসেচকের ক্রিয়া সর্বাধিক সেটা হচ্ছে পরম পিএইচ বলা হয়। যেমন পরম তাপমাত্রা, ঠিক তেমনই হচ্ছে পরম পিএইচ। ওকে, তো কি হচ্ছে, প্রতিটি উৎসেচক একটি নির্দিষ্ট পিএইচ লেভেলে কাজ করে, নির্দিষ্ট পিএইচ লেভেলে কাজ করে প্রতিটা উৎসেচক। যেমন কি ওপরে দেখ এক্সাম্পল দিয়েছি, পেপসিন কি কাজ করে, পেপসিনের পিএইচ হচ্ছে 2.0 মানে 2। তাহলে আমাদের বুঝতে পারলাম না তোর কথা, আমি কি বলছিস একবার বল। হ্যাঁ ঠিকই তো, ও আচ্ছা ঠিকই তো বলেছি। আমাদের শরীরে যে নর্মাল যে টেম্পারেচারটা, সেটাতে হচ্ছে বিক্রিয়া মানে উৎসেচকের বিক্রিয়া হচ্ছে ঠিকঠাক সেই মতো কাজ করে। যে মানুষটা যে জায়গাকার মানুষ, ঠিক আছে, যে ক্লাইমেটের মানুষ, তার সেইটা অনুযায়ী মানে ঠিক আছে। কিন্তু ধর হঠাৎ করে আমাদের শরীরে টেম্পারেচার বেড়ে গেছে, আমাদের শরীরে যে উৎসেচকের যে ক্রিয়া সেটা কিন্তু কমে যাবে, সেটাই বললাম। হ্যাঁ অঙ্কিতা, সেটা তুমি বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম, পেপসিনের পিএইচ হচ্ছে 2, মানে পেপসিন আম্লিক মাধ্যমেই কাজ করে। এটা জানিস তো যে এর গল্পটা, এর ওপরে হচ্ছে ক্ষার আর এর নিচে হচ্ছে আম্লিক অম্ল। ঠিক আছে, তাহলে ট্রিপসিনের ক্ষেত্রে ট্রিপসিন হচ্ছে কি 8.3 তে কাজ করছে, ওটা হচ্ছে তার পরম পিএইচ। ওটা কি কাজ করছে, সে ক্ষারীয় মাধ্যমে সে সব থেকে ভালো কাজ করতে পারছে। ওকে, আচ্ছা, তাহলে তাপমাত্রা আর পিএইচ এর গল্প গেল। তারপরে আলোর যেটা, সেটাও গেল। আলোরটা তো সেরকম বিশেষ কিছু বোঝার নেই, ওটা গেল। আচ্ছা, তাহলে এবার নেক্সট যাই। আচ্ছা, অনুঘটকের ধর্ম, অনুঘটকের ধর্ম কি জৈব অনুঘটক হিসেবে কাজ করছে, তো তার মানে কি সে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করছে, কিন্তু বিক্রিয়ার শেষে সে কিন্তু বিক্রিয়ার গতিকে সে নিয়ন্ত্রণ করছে এবং বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত অবস্থায় থাকে। তাহলে কি হচ্ছে, অনুঘটক মানে উৎসেচক উৎসেচক বিক্রিয়ার ত্বরান্বিত করছে এবং বিক্রিয়া শেষে কিন্তু সে অপরিবর্তিত অবস্থাতে থাকছে। সেটা আমরা বিক্রিয়াতেই, সেই বিক্রিয়াটার মধ্যেই কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি। ঠিক আছে, ই প্লাস এস, ইএস কমপ্লেক্স গঠন করছে, ই অপরিবর্তিত থাকছে আর প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ঘনত্বের উপরে। অবশ্যই বিক্রিয়ক এবং উৎসেচকের ক্রিয়া, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যে ঘনত্ব তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এই রিলেটেড একটা ফর্মুলা আছে, মাইকেলিস মেন্টেন ফর্মুলা। এটা আমি আজকে বলবো না, সেটা আমি কালকের পরের দিনের যে ক্লাস আছে সেই ক্লাসে আমি বলবো। ঠিক আছে,
একটা জিনিস শুধু মনে রাখবি যে এখানে একটা কি হচ্ছে, মাইকেলিস মেন্টেন, মাইকেলিস মেন্টেন সমীকরণ। ঠিক আছে, এই সমীকরণটা বা এর যে ব্যাখ্যাটা সেটা নেক্সট ক্লাসে আমরা করব। তবে এটা জেনে রাখ, এটা থেকে কোয়েশ্চেন তোরা না পাওয়ার চান্সই বেশি। এটা একটু জটিল এবং একটু বড়দের লেভেলের। ঠিক আছে, এটা তাও আমি তোদেরকে বলবো তোরা যাতে বুঝতে পারিস। ঠিক আছে, এই সমীকরণটা একটু ক্রিটিক্যাল আছে, বাট এমন কিছু মানে হাতি ঘোড়া না, যে কোনো রকেট সায়েন্স না যে তোরা বুঝতে পারবি না। সমীকরণটা কি আছে বলতো? এইটা হচ্ছে গিয়ে সমীকরণ। এবার V0 কি, Vmax কি, Km কি আর S কি প্রত্যেকটা পরের দিন বলবো। আজকে এত অবধি জেনে রাখ, আর এর থেকে বেশি কথা বলবো না। ঠিক আছে, উভমুখিতা। উভমুখিতা মানে কি বলছে? উভমুখিতা মানে বলছে যে বিক্রিয়া কিন্তু মানে যেমন সংশ্লেষে সাহায্য করে তেমন বিশ্লেষণও করতে পারে, একই উৎসেচক একই বিক্রিয়ক নিয়ে। ঠিক আছে, সংশ্লেষণে এবং বিশ্লেষণে দুটোতেই সাহায্য করে, সেটাই হচ্ছে উভমুখিতা। ঠিক আছে, একই উৎসেচক একই সাথে সংশ্লেষ এবং বিশ্লেষণে সাহায্য করে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কি? ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার? দ্রাব্যতা কি বলছে? নেক্সট পয়েন্ট, দ্রাব্যতা। বিভিন্ন এক একটা উৎসেচক এক একটা মাধ্যমে দ্রবীভূত হয়, কোনোটা জলে, কোনোটা গ্লিসারিনে। তো এক একটা উৎসেচক এক একটা দ্রবণে দ্রবীভূত হয়। সমীকরণটা বুঝতে পারলে না, কারণ সমীকরণটা আমি পুরোটা বলিনি, আমি শুধুমাত্র বলেছি যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ঘনত্বের সাথে দুটোর যে ঘনত্বের সাথে এই মাইকেলিস মেন্টেন সমীকরণ একটা আছে, এবং এই সমীকরণটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, আচ্ছা, বিক্রিয়ার গতি বাড়ানো কমানো অনুঘটক করে। অনুঘটক কথাটার মানেই হচ্ছে যে বিক্রিয়ার গতিকে বাড়ায়, কমানো না, কমায় না, বিক্রিয়ার গতিকে বাড়ায়। অনুঘটকটা মানেই হচ্ছে সেইটা। ওকে, আচ্ছা, উৎসেচক মাধ্যমে দ্রবীভূত হয়, যেমন জল, গ্লিসারিন। ঠিক আছে, তিনেরটা বুঝতে পারোনি, কোনটা বুঝতে পারোনি? উভমুখিতা। উভমুখিতা মানে হচ্ছে একটা উৎসেচক যেমন একই সাথে সংশ্লেষ মানে সোজাসুজি একটা বিক্রিয়া করছে, আবার উল্টো বিক্রিয়াটাও করে।
সমীকরণটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, ওটা একটু বড়দের লেভেলে, মানে একটু উঁচু ক্লাসের জন্য, কিন্তু তবু আমি তোমাদের নেক্সট ক্লাসে ওটা করিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে? আচ্ছা, ও উভমুখিতা, যেটা তিনেরটা বুঝতে পারিসনি। তিনেরটা মানে কি? উভমুখিতা বুঝতে পারিসনি মেহেক? ওকে, উভমুখিতা মানে হচ্ছে যে একটি উৎসেচক যেরকম মানে সামনের দিকে এগোচ্ছে, যে কাজটা করছে, ঠিক আছে, আবার উল্টো বিক্রিয়াটাতেও সেই উৎসেচক কাজ করছে, মানে হচ্ছে এইটা, ঠিক আছে? একটা উৎসেচক যেমন সামনের দিকে এদিকে যাচ্ছে, দেখ প্রতিটাতে আমি উভমুখী চিহ্ন দিয়েছি, দেখতে পেয়েছিস? প্রতিটাতে উভমুখী চিহ্ন দিয়েছি, যেমন সামনের দিকে কাজ করছে তেমন উল্টো বিক্রিয়াটাও কিন্তু করছে, এটাই এখানে বোঝাচ্ছে, ঠিক আছে? কোথায় গেল? আচ্ছা, লাস্ট পয়েন্ট কি আছে? কোলয়েডীয় ধর্ম। যেহেতু এটি প্রোটিন ধর্মী, প্রোটিন যেহেতু কোলয়েডীয় ধর্ম দেখায়, সেই জন্য উৎসেচকও কোলয়েডীয় ধর্ম দেখায়। বোঝা গেছে? যেহেতু এটি প্রোটিন ধর্মী, প্রোটিন যেহেতু কোলয়েডীয় ধর্ম দেখায়, তাই উৎসেচকও কোলয়েডীয় ধর্ম দেখায়। ঠিক আছে, সোজা কথা হচ্ছে এটাই। দ্রাব্যতাটা আরেকবার বলুন। দ্রাব্যটা হচ্ছে প্রতিটা উৎসেচক নির্দিষ্ট এক একটা দ্রবণে দ্রবীভূত হয়, ঠিক আছে? তো সেটাই হচ্ছে দ্রাব্যতা, যে প্রত্যেকটার জন্য এক একটা নির্দিষ্ট দ্রবণ রয়েছে, কোনোটা জলে দ্রবীভূত হয়, কোনোটা গ্লিসারিনে দ্রবীভূত হয়, কোনোটা অ্যালকোহলে দ্রবীভূত হয়, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস আলাদা 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 দ্রবণে দ্রবীভূত হয়, এটাই বলতে চেয়েছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে জাস্ট এটা ছবির মাধ্যমে দেখানো আছে, ঠিক আছে? উৎসেচক মানে হচ্ছে ই, সাবস্ট্রেট বা বিক্রিয়ক হচ্ছে এস, এই একসাথে যোগ হচ্ছে, এটা হলো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করছে, তারপরে কি করছে? এটা বিক্রিয়ালব্ধ পদার্থটা মুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা মুক্ত উৎসেচক আর ওপরেরটা হচ্ছে বিক্রিয়ালব্ধ পদার্থ, মানে এটা হচ্ছে ই আর এটা হচ্ছে পি, ঠিক আছে? বোঝা গেছে এটা? যে এটা আমি তোদের একটু আগে যেটা বললাম জাস্ট সেইটারই, এটা হচ্ছে জাস্ট পিকচার ভার্সনে আমি তোদেরকে বোঝালাম, আর তাছাড়া কিছু না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসি, এই সংক্রান্ত দুটো মতবাদ আছে উৎসেচক সংক্রান্ত, ঠিক আছে? উৎসেচক সংক্রান্ত যে মতবাদ আছে তার মধ্যে কি আছে? ফার্স্ট হচ্ছে লক অ্যান্ড কি থিওরি। লক অ্যান্ড কি থিওরি, লক অ্যান্ড কি থিওরি কে দেয়? লক অ্যান্ড কি থিওরি দেয় হচ্ছে এমিল ফিশার, বিজ্ঞানী এমিল ফিশার, ঠিক আছে? বিজ্ঞানী এমিল ফিশার লক অ্যান্ড কি মতবাদটা দেয়। আচ্ছা, চলো নেক্সট কি আছে? লক অ্যান্ড কি বা তালাচাবি মতবাদ দুটোই বলা যায়, ঠিক আছে? দুটোই বলা যায়। আচ্ছা, এখানে আর একটা যেটা কি, এখানে যে কত সাল? 1894, ঠিক আছে? মনে, এইটা একটু সালগুলো মনে রাখিস। লক অ্যান্ড কি থিওরি আর এর পরে আর একটা থিওরি আছে, সেইটা কেন বলছি, কারণ ওই জায়গাগুলো থেকে না মিল করো বা ওই টিক দাও, এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, লক অ্যান্ড কি থিওরিতে কি বলছে, মতবাদটা কি বলছে? একটি নির্দিষ্ট উৎসেচকের সক্রিয় স্থল একটা, আচ্ছা সক্রিয় স্থল নিয়ে বলবো, এই ছবিটাতেই বলে দিচ্ছি সক্রিয় স্থলটা কোনটা। এই যে জায়গাটা,
এইটাকে বলা হচ্ছে সক্রিয় স্থল। বোঝা গেল? এই জায়গাটাকে বলা হচ্ছে সক্রিয় স্থল। ঠিক আছে, এটা যেমন একটা দেখাচ্ছে এরকম একটা এনজাইমের অনেকগুলো সক্রিয় স্থল থাকে। এবার যখন সবকটা সক্রিয় স্থলে তার বিক্রিয়ক মানে সাবস্ট্রেট যোগ হয়ে যায় তখন এইটা পুরো সম্পৃক্ত হয়ে যায়। ধর কি রকম বলবো, ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা তোর উৎসেচক, ঠিক আছে, তার এই একটা সক্রিয় স্থল, এই একটা সক্রিয় স্থল, এই একটা সক্রিয় স্থল, এটা একটা সক্রিয় স্থল, এটা একটা সক্রিয় স্থল, এটা একটা সক্রিয় স্থল। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল এই জিনিসটা? এই যে এটা হচ্ছে গিয়ে তোদের সক্রিয় স্থল। তাহলে মতবাদটা কি বলছে যে একটি নির্দিষ্ট উৎসেচকের সক্রিয় স্থল একটি নির্দিষ্ট বিক্রিয়কের গঠন অনুযায়ী সেটা হচ্ছে, মানে গঠন বা আকৃতি অনুযায়ী সেটা তৈরি হয়ে থাকে। আচ্ছা সেইটাতে যাই, কি বলছে মতবাদটা, কি বলছে মতবাদটা? বলছে উৎসেচকের সক্রিয় স্থল নির্দিষ্ট উৎসেচকের সক্রিয় স্থল তার সাবস্ট্রেটের আকৃতি অনুযায়ী তৈরি হয়। ঠিক আছে, লক অ্যান্ড কি, একদম মানে একটা তালার জন্য যেমন একটা চাবি রয়েছে ঠিক সেই রকম আকৃতি অনুযায়ী তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এমিল ফিশার 1894 সালে এনজাইম রিলেটেড এই বক্তব্যটা পেশ করেন। ঠিক আছে, এই সালা কি বলছে যে উৎসেচকের গঠন হয় হচ্ছে অনমনীয়, উৎসেচকের গঠনটা হয় অনমনীয়। মানে কিরকম, ওই নির্দিষ্ট যে খাঁজটা রয়েছে ওই খাঁজেই বসবে। ঠিক আছে, সেটা উৎসেচকের গঠন যদি এরকম হয়ে যায়, ধর উৎসেচকের গঠন সিম্পল একটা বলছি এই এরকম, এবার উৎসেচকের এখানে সাবস্ট্রেটটা কিরকম হবে, সাবস্ট্রেটটা এরকম হবে, এটা বলছে লক অ্যান্ড কি, মানে এই জায়গার জন্য এইটুকুই বরাদ্দ, অন্যরকম হবে না। ঠিক আছে, কিন্তু মানে অনমনীয়, মানে এটার জন্য এই যে যদি একটু অন্যরকম কিছু আকৃতির হয়, সে যে তার সাথে ধর এরকম থাকছে, এখানেও একটা থাকছে, এই অনুযায়ী যে সেটা নিজেকে গঠনগত পরিবর্তন করে নেবে সেটা হয় না, মানে রিজিড, অনমনীয়, যেমন আছে তেমন ভাবেই বসতে হবে। ঠিক আছে, উৎসেচকের গঠনে উপস্থিত ত্রিমাত্রিক সক্রিয় স্থানের পরিপূরক গঠনযুক্ত যৌগই কেবলমাত্র ওই জায়গাতে বসতে পারবে। ঠিক আছে, এটাই বলেছে। সেই রকম মানে একদম ওটার সাথে খাপে খাপ মিলবে সেই রকমটাই হচ্ছে উৎসেচক সাবস্ট্রেট যে যৌগটা মানে ইএস যেটা তৈরি করছে সেটা ওই রকম ভাবেই হবে। ওকে, আর একটা কি, যেহেতু উৎসেচকে সক্রিয় স্থানে গঠনগত পরিবর্তন হতে পারে না, তাই অন্য কোনো সাবস্ট্রেট যৌগ মানে সাবস্ট্রেট ওখানে বসতে পারবে না। মানে ধর কি বলবো, ধর সেই মল্টোজ বললাম, মল্টোজ মানে মল্টেজে শুধু মল্টোজই বসতে পারবে, অন্য কিছু বসতে পারবে না। ঠিক আছে,
এরকম তো এর এর এই যে আকৃতিটা, এই আকৃতি অনুযায়ী যে ধর এটা একটা এনজাইম, আর সেম আকৃতির যে এনজাইমটা হবে, সরি সাবস্ট্রেটটা হবে, সেটাই একমাত্র এখানে বসতে পারবে, অন্য কোনো আদার্স কোনো সাবস্ট্রেট ওখানে বসতে পারবে না। ঠিক আছে, এবার দেখি আর একটা যে মতবাদ আছে সেইটা কি বলছে। এটা কি বোঝা গেল? লক অ্যান্ড কি থিওরিটা কি বোঝা গেল? লক অ্যান্ড কি থিওরির মাধ্যমে কি বোঝা যায়? লক অ্যান্ড কি থিওরির মাধ্যমে বোঝা যায় যে সাবস্ট্রেট হচ্ছে সুনির্দিষ্টতা রয়েছে, একটি সাবস্ট্রেট একটি উৎসেচক একটি সাবস্ট্রেটের ওপরই কাজ করে, এটাই বোঝা যায়। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সটটা বলে নি, প্রণোদিত যোগ্য মতবাদ বা ইনডিউসড ফিট থিওরি। প্রণোদিত যোগ্য মতবাদ বা ইনডিউসড ফিট থিওরি সেটা কি করে? কোশল্যান্ড এই মতবাদটা দিয়ে থাকে। ঠিক আছে, এটা কবে দিয়ে থাকে? 1958 বিজ্ঞানী কোশল্যান্ড। এই মতবাদটা দিয়ে থাকে। এই মতবাদ অনুযায়ী কি বলছে? এই মতবাদ অনুযায়ী বলছে উৎসেচকের সক্রিয় স্থান, এই যে উৎসেচকের যে সক্রিয় স্থান সেটা সাবস্ট্রেটের গঠন অনুযায়ী পরিবর্তনযোগ্য। এ পুরো উল্টো কথা বলছে। কোশল্যান্ড পরবর্তীকালে কি বলছে যে উৎসেচকের সক্রিয় স্থান সাবস্ট্রেটের গঠন অনুযায়ী পরিবর্তনযোগ্য। দেখ, সাবস্ট্রেটটা এখানে এইরকম আছে, একটা চৌকো একটা ত্রিভুজ, আর এখানে সক্রিয় স্থানটা দেখ এরকম দুটোই ত্রিভুজ রয়েছে। পরিবর্তন হলো, পরিবর্তন কি? দেখ এইটা এখন বসার চেষ্টা করছে ত্রিভুজের মধ্যে, সেই ত্রিভুজটা নিজেকে এরকম ভাবে নাড়িয়ে চাড়িয়ে কি করলো? চৌকো করে নিল, নিয়ে সাবস্ট্রেটটা পুরো এখানে বসে গেল। ঠিক আছে, এরপরে হচ্ছে কি এখানে না এটা বিক্রিয়ক হবে। উৎসেচকের আকার পরিবর্তনযোগ্য হয়ে কি করছে? এনজাইম বিক্রিয়ক কমপ্লেক্স গঠন করছে, একসাথে যুক্ত হচ্ছে। তারপরে কি করছে? এবার এনজাইমটা একটু পরিবর্তন হয়ে গেছে। দেখ, যখন বিক্রিয়ালব্ধ পদার্থটা বেরিয়ে গেল তখন এনজাইমটা একটু পরিবর্তন হলো, কিন্তু যেটাকে বলা হচ্ছে মানে কাজের পরে পরিবর্তন হচ্ছে না সেটা। ঠিক আছে, এটা ইকুইভ্যালেন্ট টু যে পরিবর্তন হচ্ছে না উৎসেচকের। এটা থিওরিগুলো থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে, থিওরি থেকে ডিরেক্ট এটা মানে লক অ্যান্ড কি থিওরি কে দিয়েছিল, ঠিক আছে, মতবাদটা তুলে বলতে পারে এটা কোন থিওরি। ঠিক আছে, বা লক অ্যান্ড কি থিওরির মাধ্যমে বোঝা যায় দিয়ে স্টেটমেন্টটা দিল, চারটে স্টেটমেন্ট দিয়ে বললো কোনটা, এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা ম্যাম আগেরটা আরেকবার বোঝাবেন প্লিজ। আচ্ছা, এটা বুঝতে পেরেছো তো? আগেরটা আরো ইজি। আগেরটা হচ্ছে কি বলছে, এখানে এটা তো ছবি দেয়নি। আচ্ছা, আগেরটা বলছে কি উৎসেচকের যে সক্রিয় স্থলটা সেটা সাবস্ট্রেটের মানে সাবস্ট্রেটের আকার অনুযায়ী উৎসেচকের যে সক্রিয় স্থলটা সেই সক্রিয় স্থলে ওই নির্দিষ্ট সক্রিয় স্থলের আকার অনুযায়ী সাবস্ট্রেট ওখানে বসবে। ঠিক আছে, কি বলছে যে উৎসেচকের সক্রিয় স্থল একটি নির্দিষ্ট বিক্রিয়কের গঠনের যে আকৃতি সেইটার ওপর সেটা দিয়েই তৈরি হয়। মানে একটা উৎসেচকের মধ্যে একটা উৎসেচক একটা সাবস্ট্রেটের ওপরই কাজ করবে। একটা এই ধর এরকম একটা রয়েছে, এটা হচ্ছে উৎসেচক, তার যে সাবস্ট্রেটটা সেটা এরকমই হবে, এইটা বাদ দে, এইটা দিয়ে এরকমটুকুই হবে, এইটাই হবে। ঠিক আছে, আর ইনডিউস ফিট কি বলছে যে এটা যে মানে একদম রিজিড, যে কোনো পরিবর্তন হবে না। ইনডিউস ফিট বলছে না, পরিবর্তন যোগ্য, সাবস্ট্রেটের আকার অনুযায়ী এটা নিজেকে পরিবর্তন করে নিতে পারে। বোঝা গেছে? এই যে উৎসেচকের গঠন নমনীয় এবং সাবস্ট্রেটের গঠন অনুযায়ী পরিবর্তনশীল। সক্রিয় অঞ্চলে সাবস্ট্রেট আবদ্ধ হলে
উৎসেচকের গঠনগত এমন পরিবর্তন আসে যা উৎসেচকের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে। ঠিক আছে, কোশল্যান্ডের মত অনুযায়ী উৎসেচকের সক্রিয় স্থানে দুটি অংশ থাকে। সক্রিয় স্থানে দেখ দুটি অংশ রয়েছে, এই দেখ দুটি অংশ রয়েছে। ঠিক আছে, একটাকে কি বলছে, একটাকে বলছে বাট্রেসিং গ্রুপ, যা সাবস্ট্রেটকে ধরতে সাহায্য করে, বাট্রেসিং। আর একটা কি বলছে, ক্যাটালাইটিক গ্রুপ, যা বন্ডগুলিকে দুর্বল করে বিক্রিয়ালব্ধ পদার্থটা পেতে সাহায্য করে। দুটো গ্রুপ, একটা হচ্ছে বাট্রেসিং গ্রুপ, আর একটা হচ্ছে ক্যাটালাইটিক গ্রুপ, যা একটা বাট্রেসিং গ্রুপটা কি করছে, বিক্রিয়া মানে সাবস্ট্রেটকে ধরে রাখতে সাহায্য করছে, আর ক্যাটালাইটিক গ্রুপ যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলিকে দুর্বল করে বিক্রিয়ালব্ধ পদার্থ মানে সেটাকে বার করতে বিক্রিয়ালব্ধ পদার্থে রূপান্তরিত হতে সাহায্য করছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোর ইনডিউসড ফিড থিওরি। আচ্ছা চল কয়েকটা কোয়েশ্চেন চট করে নি। আচ্ছা, উৎসেচক হলো মূলত, চলো পোল দিয়ে দিচ্ছি, সিঙ্গেল স্টার্ট পোল। চলো 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 অ্যান্সার করো। উৎসেচক হলো মূলত, ঝটপট অ্যান্সার করো, পোলে অ্যান্সার দাও, পোলে দাও। গুড, ভেরি গুড। সায়নদীপ ফার্স্ট হয়েছে। ওকে আচ্ছা, নেক্সট। আচ্ছা, যেটা বুঝতে পারিসনি, পোল কোথায়? পোল তো তোদের ওখানেই থাকবে রে। আচ্ছা, নেক্সট যেটা বুঝতে পারিসনি, কোন জায়গাটা বুঝতে পারিসনি আরেকবার একটু বল আমাকে, চট করে আমাকে একটু বল। পোল তোদের ওখানেই স্টার্ট হবে, তোরা ওখানে দেখতে পাবি পোল। ঝটপট। তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। এতক্ষণ দেওয়ার মানেই হয় না, চল কর, নেক্সটটা কর। নিচের কোনটি উৎসেচকের ধর্ম নয়? সেকেন্ডটা বলছি ইনডিউসড ফিড থিওরি বলছি, আগে এই কোয়েশ্চেনটা কর। নিচের কোনটি উৎসেচকের ধর্ম নয়? তাড়াতাড়ি। আরে আগেরটা একটু বল, কোনটা আগেরটা? সেকেন্ড থিওরিটা বলেন, আগেরটা কোনটা? আরে পোলে অ্যান্সার দে। সব ভুল ভাল যেখানে পেরেছে। তাসবিহা খাতুন ফার্স্ট হয়েছে, তাসবিহা ফার্স্ট অ্যান্সার দিয়েছে। ওকে, আচ্ছা, ইনডিউসড ফিড, তাই তো? ইনডিউসড ফিড থিওরিতে কি বলছে? বিজ্ঞানী কোশল্যান্ড বলছে যে সাবস্ট্রেটের গঠন অনুযায়ী উৎসেচক তার যে সক্রিয় যে স্থানটা সেইটাকে পরিবর্তন করতে পারে। আর তার আগেরটা মানে লক অ্যান্ড কি থিওরি, বিজ্ঞানী এমিল ফিশার কি বলছে যে উৎসেচকের সক্রিয় স্থলের যে গঠন সেটা মানে আকৃতি অনুযায়ী এটি নির্দিষ্ট উৎসেচকের যে সক্রিয় স্থল
একটি নির্দিষ্ট বিক্রিয়কের গঠনের উপরই ডিপেন্ড করে অনুযায়ী, তো একটি নির্দিষ্ট বিক্রিয়কের গঠন অনুযায়ী ওটা তৈরি হয়ে থাকে, মানে ওটা পরিবর্তন হয় না। বোঝা গেল? এটা বোঝা কি গেল? মানে একটি নির্দিষ্ট উৎসেচকের সক্রিয় স্থল একটি নির্দিষ্ট বিক্রিয়কের গঠন অনুযায়ী তৈরি হয়ে থাকে। একটি প্রতিটা জায়গায় একটা মাথায় রাখবি যে নির্দিষ্ট, একটি নির্দিষ্ট উৎসেচকের সক্রিয় স্থল একটি নির্দিষ্ট বিক্রিয়কের গঠন অনুযায়ী তৈরি হয়ে থাকে, সেটার কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, যেমন যদি 3 কোণা হয় 3 কোণা ভাবেই ঢুকবে। আমি এটা বলছি 3 কোণা চৌকো এরকম তো কোনো আকার হয় না, কারণ ওইগুলো সব 3D ফিগার। ঠিক আছে, সব অ্যামাইনো অ্যাসিডের গঠন অনুযায়ী হয়। যদি ধরে না 3 কোণা হয় তাহলে 3 কোণাই ঢুকবে, যদি চৌকো হয় চৌকোই ঢুকবে। আর এদিকে তোর কোষল্যান্ড কি বলছে? কোষল্যান্ড বলছে যে ওখানে কোষল্যান্ডের মতে কি বলছে যে ওখানে 2টো করে গ্রুপ থাকছে। ঠিক আছে, সেটা কিরকম হচ্ছে, যদি একটুখানি টেরা বেঁকাও হয় সেটা নিজের মতো আকৃতি অনুযায়ী সেই সক্রিয় স্থানে বিক্রিয়কের গঠন অনুযায়ী সক্রিয় স্থান সেটাকে ক্যাচ করে রাখতে পারি। সেখানে আবার 2টো গ্রুপ রয়েছে, কি বাট্রেসিং গ্রুপ আর একটা হচ্ছে ক্যাটালাইটিক গ্রুপ। বাট্রেসিং গ্রুপ কি বলছে? বাট্রেসিং গ্রুপ হচ্ছে যেটা মানে সাবস্ট্রেটকে ধরে রাখতে সাহায্য করে। আর একটা ক্যাটালাইটিক গ্রুপ কি বলছে? যে ক্যাটালাইটিক গ্রুপ ওই বন্ডগুলোকে ভেঙে দিয়ে বিক্রিয়ালব্ধ পদার্থটা পেতে হেল্প করছে। এবার কি বোঝা গেছে? থ্যাংক ইউ যে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলো লাস্ট আর একটা কোয়েশ্চেন একটু করে নি। এটা না, চল এটা কর, এটা চটচট করে কর। হ্যাঁ ইয়াসমিন ঠিকই বলেছো, একদম ঠিক বুঝেছো, ঠিক বলেছো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা ঝটঝট করে কর, ঝটঝট করে কর, অ্যান্সার দে, বলে অ্যান্সার দে ঝটঝট করে। স্টপ করে দি, বল অ্যান্সার এতক্ষণে হয়ে গেছে। সবাই ঠিক, 4 জন দিয়েছিস, 4 জনের মধ্যে না 100% এখানেই দিয়েছিস। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ যে বুঝতে পেরেছো। আচ্ছা এটা বল, এটা বল। ঝটঝট করে বল। আশা করি এটার অ্যান্সার হয়ে গেছে নাকি? অ্যান্সার হয়ে গেছে না? তোরা কর অ্যান্সার, পোল শেষ হোক। তো আজকের পড়াটা বুঝতে পেরেছিস আশা করছি, পেরেছিস তো? হ্যাঁ কি না? একটু ক্লিয়ার বাটনটা একটুখানি প্রেস কর, সবাই দেখি, একটু দেখেও চোখে শান্তি লাগে। ক্লিয়ার বাটনটা একটু টুক 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 করে প্রেস করে দে। ও হয়ে গেছে এটা? কতজন ভুল করেছিস? তানভীর ফার্স্ট হয়েছো, ঠিকঠাক অ্যান্সার দিয়েছো। আরে Q10 প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার দ্বিগুণ বেড়ে যায়, সেটাকে বলা হচ্ছে Q10। এই P10 লিখেছিস কেন? Q10। ওকে 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 ওকে। তো আজকের ক্লাসে কোনো ডিপিপি নেই, মেবি নেক্সট ক্লাস থেকে তোমরা ডিপিপি পাবে। তো ডিপিপির জন্য রেডি হও, প্রচুর নানা রকমের কোয়েশ্চেন অ্যান্সার হবে। তো আজকের ক্লাস আমাদের এত পর্যন্তই, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আশা করছি। কি আর করা যাবে আজকে এত অবধি? সায়নদীপ কি আর করা যাবে, ভুল হয়ে গেছে, নেক্সট টাইম ঠিকঠাক হবে। তো চলো
ক্লাস এখানেই এন্ড করছি। নেক্সট ক্লাসে নেক্সট থেকে শুরু করব। ওকে, চলো টাটা।